আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সংকলিতা বইয়ের অন্তর্গত প্রথম কবিতা বঙ্গভূমির প্রতি। বঙ্গভূমির প্রতি কবিতাটি লিখেছে কবি মাইকেল মধুসূদন দত্ত। এবার বলি, কবি মাইকেল মধুসূদন দত্ত ঠিক কোন পরিস্থিতিতে কিংবা কোন পরিবেশে এই কবিতাটি লিখেছিলেন সেটা না জানলে কবিতাটির ভাবার্থ বোঝাটা তোমাদের একটু অসুবিধাজনক হবে। কাজে আমি পটভূমিটা তোমাদের সাথে একটু আলোচনা করে নিচ্ছি। কবি মাইকেল মধুসূদন দত্ত এমন একজন বাঙালি কবি, তোমরা জানো কি না যে উনি কিন্তু বাংলা ঠিক ভালোভাবে লিখতেও পারতেন না। তার যে বাংলা কবিতাগুলো আছে সেটা তিনি বাংলায় বলতেন আর পাশে একজন সেগুলোকে লিখতেন। ছোটবেলা থেকেই তিনি ইংরেজি সাহিত্যের প্রতি তার ছিল অনুরাগ। তিনি ইংরেজি সাহিত্য পড়তে বেশি ভালোবাসতেন এবং প্রথম তার লেখাও কিন্তু ইংরেজিতেই। এই বাঙালি কবি স্বপ্ন ছিল বড় হয়ে পাশ্চাত্য সাহিত্যে, ইংরেজি সাহিত্যের মতো শেক্সপিয়ার, মিল্টন এদের মতো বড় লেখক হওয়ার আর তাদের মতন যশ খ্যাতি অর্জন করার। আর সেই যশ খ্যাতি অর্জন করার উদ্দেশ্যে তিনি কি করেছিলেন, বিলেতে গিয়েছিলেন, অর্থাৎ বিদেশ যাত্রা করেছিলেন। আর ঠিক সেই বিদেশ যাত্রার সময় কবি যখন বঙ্গভূমিকে অর্থাৎ দেশমাতাকে যখন ছেড়ে চলে যাবেন, তখন তিনি তার এক বন্ধুকে এই কবিতাটা একটা চিঠিতে লিখে গেছিলেন। পরে সেই চিঠি থেকেই কবিতাটা কিন্তু বই আকারে রচিত হয়। তো এখন আমরা কবিতাটা পড়ছি। মাই নেটিভ ল্যান্ড গুড নাইট, কার লেখা? বায়রনের লেখা। প্রথম লাইনটাতেই শুরু হয়েছে এই লাইনটা দিয়ে প্রথম কবিতাটা। দেখো তাহলে কি বলেছে, মাই নেটিভ ল্যান্ড গুড নাইট বায়রন। বায়রন কি? বায়রনও হলো ইংরেজি সাহিত্যের একজন লেখক। সেই বায়রনকে কি করতে হয়েছিল, তার নারী বিদ্বেষী মনোভাবের জন্য কিন্তু তাকে এক সময় তার মাতৃভূমি ইংল্যান্ড ছেড়ে তাকে যেতে হয়েছিল। তো সেই কষ্টে তিনি যখন মাতৃভূমিকে ছেড়ে বিদায় নেবে, সেই মুহূর্তে কবিও একটা লেখা লিখেছিলেন। আর তার থেকে এই লাইনটা কিন্তু কবি মাইকেল মধুসূদন দত্ত লিখে নিয়েছেন। তো এ থেকেই আমরা কবিতাটি সম্পর্কে একটু তো আভাস পেতেই পারি যে কবিতাতে কবি কি বোঝাতে চেয়েছেন। এবার আমরা কবিতাটা শুরু করছি। প্রথম লাইন দেখো, রেখো মা দাসের মনে এই মিনতি করি পদে। রেখো মা, এখানে মাকে, এখানে মা হলো বঙ্গভূমি বা বঙ্গজননী। দাসের মনে, দাস অর্থে এখানে দাস বলতে কবি মাইকেল মধুসূদন দত্ত নিজেকে বুঝিয়েছেন। তিনি নিজেকে মায়ের সেবক অর্থাৎ মায়ের দাস বলেছেন। এই মিনতি করি পদে, তাহলে কি বলেছে, মায়ের দাস রূপে তিনি মায়ের কাছে কি মিনতি অর্থাৎ কি প্রার্থনা করেছে, মায়ের চরণে যে তিনি যে মা যেন তাকে ভুলে না যান, অর্থাৎ কবিকে যেন ভুলে না যান, আর তার কবিরকে যেন তার মা অর্থাৎ বঙ্গজননী তার চরণে আশ্রয় দেয়। পরের লাইন দেখো, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ। তাহলে সাধিতে অর্থাৎ লাভ করতে, মনের স্বাদ, স্বাদ কথার অর্থ হলো ইচ্ছে। তো মনের এই ইচ্ছেগুলো লাভ করতে গিয়ে ঘটে যদি পরমাদ, পরমাদ কথার অর্থ হলো ভুল। তাহলে কোনো ভুল ভ্রান্তি যদি মা ঘটে থাকে, অর্থাৎ আমি যে যশ লাভের জন্য অর্থাৎ খ্যাতি অর্জন করার জন্য যে আমি বিদেশে যাচ্ছি, যদি এতে কোনো ভুলও হয়ে থাকে আমার হতে, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। মধুহীন করুণাগো তব মন কোকনদে। তাহলে মধুহীন করুণাগো, মধুহীন কথাটা কিন্তু এখানে দুটো অর্থে ব্যবহৃত হয়েছে। প্রথম অর্থটা বলতে মধু কোথায় থাকে, ফুলে থাকে, সেই ফুলের রস বা নির্যাস সেটা এক রকমের মধু। আর আরেকটা মধু বলতে কবি মধুসূদন দত্ত নিজেকে বুঝিয়েছে। সেই কি বলেছেন, মধুহীন করুণাগো তব মন, মন কথার অর্থ হলো মন, আর কোকোনদ কথার অর্থ হলো লাল পদ্ম। তাহলে এই কোকোনদকে কার সাথে তুলনা করা হয়েছে, বঙ্গভূমি অর্থাৎ বঙ্গজননীর সাথে তুলনা করা হয়েছে। কাকে? সেই কোকোনদকে অর্থাৎ লাল পদ্মকে। আর সেই পদ্মে থেকে অর্থাৎ রস ছাড়া যেমন বা মধু ছাড়া যেমন ফুল ফোটে না, তেমনই যেন
বঙ্গজননীকে ছাড়াও কিন্তু কবির যেন আর কোনো পরিচয় নেই। তাই কবি কি বলেছেন, যেন বঙ্গজননী তার হৃদয়ে যেন কবিকে আশ্রয় দেন। এরপর প্রবাসে দৈবের বশে জীব তারা যদি খসে। প্রবাসী কথার অর্থ হলো বিদেশে। দৈবের বশে অর্থাৎ এখানে দেবতার বশে অর্থাৎ নিয়তির বশে, কোনো এখানে কিন্তু কবি দুর্ঘটনার একটা কিন্তু ইঙ্গিত দিয়েছেন। কি বলেছে, জীব তারা যদি খসে এ দেখো আকাশ হতে নাহি খেত তাহে। তাহলে জীব তারা, এখানে কবি কিন্তু নিজের দেহকে কার সাথে তুলনা করেছেন, আকাশের সাথে। আর জীব তারা অর্থাৎ প্রাণকে, নিজের জীবন অর্থাৎ প্রাণকে তুলনা করেছেন তারার সাথে। তো তারা যদি আকাশে না থাকে তাহলে কিন্তু আকাশের অস্তিত্ব বোঝা যায় না। ঠিক তেমনি মানুষের শরীরেও যদি প্রাণ না থাকে তাহলে সেই দেহের কিন্তু কোনো অস্তিত্ব আর বেঁচে থাকে না। তাই কবি এখানে আকাশের সাথে দেহকে তুলনা করেছেন। জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে। তাহলে কবি কি বলেছেন, কবি নিজেও জানেন যে জন্মিলে অর্থাৎ জন্মগ্রহণ করলে তো মৃত্যু হবে, এটাই নিয়ম, এটাই রীতি, তাই না? তাহলে কি বলেছে, অমর কে কোথা কবে। আমরা কি কখনো কি কোনো কালেও শুনেছি কোনো কেউ অমরত্ব লাভ করেছে, কাউকে অমরত্বের বরদান দেওয়া হয়েছে? কখনোই শুনিনি আমরা। কাজে কেউ যে চির অমর নয় সেটা কবি নিজেও জানে। চিরস্থির কবে নীর হাইরে জীবন নদী। তাহলে কবি কি বলেছেন, চিরস্থির মানে কেউ কি কখনো কি শুনেছে যে নদীতে জল একদম স্থির হয়ে থাকে, কখনো নড়াচড়া করে না? কেউ কখনো শোনেনি। এখানে দেখো জীবন নদ অর্থাৎ এখানে মানুষের জীবনকে কিন্তু নদীর সাথে তুলনা করা হয়েছে। কেন? নদীতে যেমন জল এক স্থানে আটকে থাকে না, প্রতিটা দিন সামনের দিকে ক্রমাগত এগিয়ে চলেছে, মানুষের জীবনও কিন্তু ঠিক তাই। মানুষের জীবনও কিন্তু ক্রমাগত সামনের দিকে এগিয়ে চলেছে। দেখবে আমাদের জীবনে যে দিনটা আজকে পার হয়ে যাচ্ছে সেই দিনটা কি কোনোদিন ফিরে আসবে? সেই দিনটা কোনোদিনও ফিরে আসবে না। এখানে কিন্তু সেই কারণে জীবনের সাথে নদীকে তুলনা করা হয়েছে। কিন্তু যদি রাখো মনে, এবার কবি কি বলেছেন, কিন্তু আমি সবটাই জানি যে আমাকে মরতে হবে, সবটাই আমি জানি, কিন্তু যদি রাখো মনে, যদি মা তুমি যদি তোমার হৃদয়ে আমাকে মনে করে রেখে দাও, নাহিমা ডোরে সমনে, তাহলে কিন্তু আমি সমন অর্থাৎ হলো মৃত্যু ভয়, তাহলে কিন্তু যমের মতো মৃত্যুকেও আমি ভয় করি না। ডোরে কথার অর্থ হলো ভয় করা। এরপর মক্ষিকা গলে না গো পড়িলে অমৃত হ্রদে। তাহলে মক্ষিকা কথার অর্থ